জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হামাসের হামলায় হতাহত ইসরায়েলি বাহিনী। এবারে জানিয়ে দিব সুজাইয়া ও জেনিনে রক্তক্ষয়ী যুদ্ধ, ইসরায়েলি সেনাসহ নিহত 17। এদিকে গাজার 50 স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। আরও জানিয়ে দিব মহাকাশও থামানো যাচ্ছে না ইরানকে। সর্বশেষ জানাবো আবার বেফাঁস মন্তব্য বাইডেনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হামাসের হামলায় হতাহত ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় রাফার তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনী হতাহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা কাসাম আল ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালায়। এতে অনেক সেনা আহত এবং অনেকে নিহত হয়। এই অভিযানে যোদ্ধারা অনেকগুলো গ্রেনেড, স্নাইপিং অপারেশন এবং মেশিন গান ব্যবহার করে বলেও জানায় আল কাসাম ব্রিগেড। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা কুচ ব্রিগেড জানিয়েছে জেনিন শরণার্থী শিবিরে তাদের 3 যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা জেনিনে অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এই শহর এবং এর শরণার্থী শিবিরে নিয়মিত অভিযান চালায়, প্রায়ই সামরিক যান এবং বুলডোজার ব্যবহার করে অবকাঠামোর ক্ষতি করে। সুজাইয়া ও জেনিনে রক্তক্ষয়ী যুদ্ধ, ইসরায়েলি সেনাসহ নিহত 17। সুজাইয়াতে এক অভিযানে ইসরায়েলের 10 সেনাসহ বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। অন্যদিকে জেনিনে অভিযান চালিয়ে 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী সুজাইয়ার আল নাজার সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানায় আল জাজিরা। এদিন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। ওই ভবনে প্রবেশ করার আগেই দূরবর্তী স্থান থেকে রকেট ছুড়ে ওই ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়েছে। পরে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আল কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়াও আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা 4 ট্যাঙ্কেও আঘাত এনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে অন্তত 7 জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা অধিকৃত কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সামরিক স্থাপনায় 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটি শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় বলেছে হামলাগুলো স্থানীয় সময় দুপুর 12:30 থেকে 1:45টার মধ্যে চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। গোষ্ঠীটি বৃহস্পতিবার ইসরায়েলি ভূমি লক্ষ্য করে 2 শতাধিক রকেট ও ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয় বলে জানা যায়। গাজার 50 স্থাপনায় ইসরায়েলের হামলা। গাজার 50টি স্থাপনায় বোমা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি ওই বিমান হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে 5 জন এবং খান ইউনিসে আরও 2 জন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী গাজা উপত্যকা জুড়ে অন্তত 50টি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। এর মধ্যে বুবিতে আটকে থাকা ভবন, সশস্ত্র শেল
এবং রকেট উৎক্ষেপণ সাইট রয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে তাদের 162তম ডিভিশন কমান্ডো বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। তারা রাফায় আটকে পড়া বেশ কয়েকটি ভবন ধ্বংস করেছে। এছাড়া 99তম ডিভিশন কেন্দ্রীয় গাজা উপত্যকায় অনেক যোদ্ধাকে হত্যা করেছে। মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসামরিক মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। স্যাটেলাইট বিকাশ এবং স্থাপনে বিশ্বব্যাপী শীর্ষ 10 দেশের মধ্যে জায়গা করে নিয়েছে তেহরান। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশে কাউসার ও হুথুত নামে দুটি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশটি। স্থানীয় সময় বুধবার ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ডক্টর হাসান সালারিয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, আশা করা হচ্ছে চলতি বছরে হবে ইরানের স্যাটেলাইট বিশেষ করে বেসরকারি খাত থেকে তৈরি স্যাটেলাইট পাঠানোর জন্য ফলপ্রসূ একটি বছর। ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান জানান, কাউসার স্যাটেলাইটটি একটি সংবেদনশীল স্যাটেলাইট এবং ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এর তোলা ছবি ক্রয়ের জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে। উদ্যোগটি বেসরকারি খাতকে সমর্থন এবং এর মহাকাশ পণ্যগুলোর জন্য একটি বাজার গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আবারও বেফাঁস মন্তব্য বাইডেনের। আবারও মুখ ফসকে অসংলগ্ন মন্তব্য করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি নিজেকে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ এবং নারী ভাইস প্রেসিডেন্ট বলে দাবি করেছেন তিনি। গত বৃহস্পতিবার তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেদিন বাইডেনের কাঁপা কাঁপা গলা, বক্তব্যের খেই হারিয়ে ফেলা, এসব নিয়ে ট্রাম্প তাকে যথেষ্ট তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। তারপরেই ডেমোক্র্যাটদের একাংশ অশীতিপর বাইডেনকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার দাবি তুলেছিলেন। একাধিক নাম নিয়েও আলোচনা চলছে, তবে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে ভোটে লড়তে অনড়। এই পরিস্থিতিতে আর নতুন এই বেফাঁস মন্তব্য ডেমোক্র্যাট শিবিরের বিড়ম্বনা বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনকে বলতে শোনা যায়, আমি গর্বিত যে আমি প্রথম ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ নারী যে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সাথে কাজ করেছে। একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বাইডেনের এই বেফাঁস মন্তব্যের অডিও পোস্ট করা হয়। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। উল্লেখ্য, 2018 সালে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা। ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। আবার বাইডেনের আমলে আমেরিকার প্রথম নারী এবং অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কমলা হ্যারিস। মনে করা হচ্ছে ওবামা ও কমলার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই অসংলগ্ন মন্তব্য করে ফেলেছেন বাইডেন। গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রচেষ্টা নতুন গতি পেয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সমঝোতার নতুন প্রস্তাব দেওয়ার পর শুক্রবার ইসরায়েল ঘোষণা করেছে তারা স্থগিত আলোচনা পুনরায় শুরু করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় তিনি বলেছেন, আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবেন। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধানের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। ইসরায়েলের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামাসের প্রস্তাবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বুধবার ইসরায়েল হামাসের প্রস্তাব পেয়েছে। হামাসের প্রস্তাবটি প্রাপ্তির পর ইসরায়েলের প্রতিক্রিয়া অতীতের তুলনায় ইতিবাচক ছিল। প্রায় 9 মাসের দীর্ঘ গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েল হামাসের শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলে আসছিল। আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, হামাসের নতুন প্রস্তাবটি যদি ইসরায়েল গ্রহণ করে তবে তা একটি কাঠামোগত চুক্তির দিকে নিয়ে যেতে পারে। নতুন প্রস্তাবে হামাস চুক্তির স্বাক্ষরের পূর্বে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের অঙ্গীকারের শর্ত দাবি করেনি। এতে 6 সপ্তাহের প্রথম পর্যায়ে আলোচনা সেটি অর্জনের সুযোগ রাখা হচ্ছে। এর আগে হামাস বলেছিল যে কোনো চুক্তির শর্ত
হতে হবে যুদ্ধের অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। এছাড়া গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দাবি করে আসছিল। অন্যদিকে ইসরায়েল বলছে তারা কেবল অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে রাজি। হামাস নির্মূল হওয়ার আগ পর্যন্ত গাজায় অভিযান চালাবে তারা।